হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LR/NR ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের ভৌতবিজ্ঞানের টিচার। আজকে আমরা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিমাপ সম্পর্কে আলোচনা করব। তো পরিমাপ জানতে গেলে আমাদের প্রথম জানতে হবে আমাদের এই ক্লাসের কি কি জ্ঞাতব্য বিষয় হবে, কি কি আলোচনা বিষয় হবে, সেগুলো এখানে রাখা আছে। আমরা আলোচনা করব পরিমাপ কি, পরিমাপ আমরা কেন করি, পরিমাপ কাকে করি, ভৌত রাশি কি, ভৌত রাশি কয় প্রকার কী কী, এই সমস্ত বিষয়গুলো আমরা একে একে আলোচনা করব। তো প্রথমেই আসি আমরা পরিমাপ কি জিনিস। পরিমাপটা কি জিনিস? পরিমাপ হচ্ছে, খুব পাতি বাংলা কথায় বলতে গেলে, পরিমাপ করা হচ্ছে মাপা, কোনো জিনিসকে মাপা। সেটা কোনো জিনিসের দূরত্ব হতে পারে, কোনো জিনিসের দৈর্ঘ্য হতে পারে, সময়ের ইন্টারভেল হতে পারে, তরলের আয়তন হতে পারে। যে কোনো জিনিসকে আমরা মাপি সেই জিনিসটাকেই বলা হয় পরিমাপ। তাহলে বোঝা গেল যে কোনো জিনিসকে মাপাকে বলা হয় পরিমাপ। এটার সঠিকভাবে কোনো ডেফিনিশন হয় না। পরিমাপ কাকে বলে না, কোনো জিনিসকে আমরা যে মাপি সেই জিনিসটাকে বলা হয়, এই মাপাটাকে, মাপজোপ করাটাকে বলা হয় আমাদের পরিমাপ। এবার দ্বিতীয় নম্বর কথা হচ্ছে পরিমাপ আমরা কেন করি। পরিমাপ আমরা কেন করি? যে কোনো জিনিসকে পরিমাপ না করলে আমরা সঠিক করে তার মানটা বলতে পারবো না। সাপোজ ধরো তুমি বাজারে গেছো, তুমি বাজারে গিয়ে বললে আমি আলু কিনবো, দোকানদার বলবে কতটা। তো তুমি যদি সেখানে 5 কেজি, 10 কেজি, 1 পাল্লা যাই বলো, কিছু না বলো, তাহলে বা দুটো বা একটা যাই বলো, যাই না বলো, তাহলে কিন্তু তোমাকে দোকানদার আলু দিতে পারবে না। এটা আলু কেন, যে কোনো জিনিসের, যে কোনো মুদিখানার জিনিস থেকে শুরু করে, যে কোনো কসমেটিক্সের জিনিস থেকে শুরু করে, যে কোনো পেন, চক, আমি যদি গিয়ে বলি যে আমাকে চক দিন, আমাকে দোকানদার প্রথমেই জিজ্ঞাসা করবে কত প্যাকেট চক দেবো, আমি কটা নেবো, কটা আমার দরকার, এইগুলো যদি আমি না বলি, অর্থাৎ পরিমাপটা আমাকে মাপের জিনিসটা বলে দিতে হবে। তো আমরা যে কোনো জিনিসকে আমাদের চারিপাশে যা আছে আমরা সেগুলোকে পরিমাপ করব। পরিমাপ না করলে সেই জিনিসটা আমার কতটা দরকার সেটা আমি মানুষকে বোঝাতে পারবো না। 3 নম্বর হচ্ছে পরিমাপ আমরা কাকে করব। এইটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখনো পর্যন্ত যেগুলো আলোচনাগুলো করলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিমাপ আমরা কাকে করব। আমরা অনেক কিছুই পরিমাপ করি, অনেক রকম। মেন কথা হচ্ছে আমরা ভৌত রাশিকে পরিমাপ করি, আমরা রাশিকে পরিমাপ করি। এবার রাশি অনেক রকমের হয়, তার মধ্যে কিছু স্পেশাল ক্যাটাগরির রাশি আছে, তাদেরকে আমরা পরিমাপ করি। সেই রাশিগুলোকে বলা হয় ভৌত রাশি। এই ভৌত রাশিটা কি জিনিস? ভৌত রাশি হচ্ছে সেই রাশিগুলো যেগুলোকে আমরা পরিমাপ করতে বলি। একটা উদাহরণ দিয়ে বললে বুঝতে সুবিধা হবে। আমরা যদি বলি যে আমার খুব দুঃখ হয়েছে, আমি কি আমার দুঃখটাকে মাপতে পারবো? কখনোই মাপতে পারবো না। আমার খুব আনন্দ হচ্ছে, আমি কি আমার আনন্দটাকে মাপতে পারবো? কখনোই মাপতে পারবো না, কারণ এগুলো ভৌত রাশি নয়। তাহলে ভৌত রাশি কোনগুলো? যেগুলোকে মাপা যায়। অর্থাৎ আমি বাজারে গিয়ে বললাম, দোকানে গিয়ে আমার বাড়িতে আজকে লুচি হবে, আমি লুচি খাবো, বাড়িতে গিয়ে বললাম আমাকে ময়দা দিন। তো দোকানদার বললেন কতটা ময়দা দেবো? আমি বললাম 5 কেজি ময়দা দিন। এই যে কেজি, অর্থাৎ আমি কতটা নেবো, পরিমাণটা বললাম, অর্থাৎ পরিমাণ, ভর, বস্তুর ভর, এইটাকে আমি মাপতে পারছি, এইটার পরিমাপটা আমি বলতে পারছি। তো এই ধরনের যে রাশিগুলো আছে সেগুলোকে বলা হয় ভৌত রাশি। এবার কি রাশি, কত কি রাশি আছে, কত রকমের রাশি আছে, ভৌত রাশি আছে, সেগুলোকে আমরা একে একে আলোচনা করব। তাহলে আশা করি এই ভৌত রাশি জিনিসটা কি সেটা বুঝতে পারা গেছে। যদি বলা হয় ভৌত রাশি কি, তারপরের প্রশ্নই আসছে ভৌত রাশি কি। তাহলে ভৌত রাশিকে আমরা এইভাবে বলতে পারি, যে সমস্ত রাশির পরিমাপ করা যায় তাদের ভৌত রাশি বলে। বোঝা গেল, যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায় সেই সমস্ত রাশিগুলোকে বলা হয় ভৌত রাশি। এবার এই ভৌত রাশিগুলো
এর পরের প্রশ্নই আছে ভৌত রাশি কয় প্রকার এবং কি কি। এবার এই ভৌত রাশির প্রকারভেদে আসবো, ভৌত রাশির উদাহরণে আসবো। একটা ছোট্ট উদাহরণের সাপেক্ষে আমি দিই। যদি বস্তুর ভর বলা হয়, বস্তুর ভর, একে আমরা পরিমাপ করতে পারি। বস্তুর ভরকে আমরা পরিমাপ করতে পারি, অর্থাৎ বস্তুর ভর হচ্ছে একটা ভৌত রাশি। কোন এককে প্রকাশ করি এটাকে? কেজি দিয়ে মাপি, গ্রাম দিয়ে মাপি, কুইন্টাল দিয়ে মাপি, অনেক নিয়ম আছে মাপার, এগুলোতে আমরা পরে আসবো, এগুলোকে একক বলা হয়। বেশ, এবার আমরা দেখি ভৌত রাশি কয় প্রকার এবং কি কি। ভৌত রাশি দু রকম করে ভাগ করা যায়। তো ভৌত রাশি প্রধানত দু প্রকার। কি কি? একটা হচ্ছে মৌলিক রাশি, দু নম্বর লব্ধ রাশি। এবং আরেক ভাগে ভাগ করা যায় ভৌত রাশিকে, সেখানে ভৌত রাশিকে এইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, এবং আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। এবার আমরা এই প্রত্যেকটা রাশিকে নিয়ে আলোচনা করব। এর পরের প্রশ্নই আমাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কি, উদাহরণ দেব। মৌলিক রাশি বা প্রাথমিক রাশি হচ্ছে সেই সমস্ত রাশিগুলো যারা অন্য কোনো রাশির ওপর ডিপেন্ডেন্ট নয়, একদম স্বাধীনভাবে এই রাশিগুলো মৌলিকভাবে অবস্থান করে এবং এদের এককও মৌলিক হয়। এবার এটাকে যদি খুব সোজা ভাষায়, খুব সহজভাবে আমি তোমাদের বোঝাতে চাই, তাহলে একটাই উদাহরণ খুব সোজাভাবে দেওয়া যায় যে আমরা ছোটোবেলায় সবাই অ আ ক খ শিখেছি এবং এবিসিডি শিখেছি। অ আ ক খ এবং এবিসিডি শেখার সময় আমরা স্বরবর্ণ পেয়েছি এবং ব্যঞ্জনবর্ণ পেয়েছি, এবং ইংরাজির ক্ষেত্রে সেটা ভাওয়েল এবং কনসোনেন্ট পেয়েছি। এবং স্বরবর্ণ এবং ভাওয়েলের কনসেপ্টটা কি? স্বরবর্ণ এবং ভাওয়েল হচ্ছে এরা এমন অক্ষর যাদের উচ্চারণ করতে অন্য কোনো অক্ষরের প্রয়োজন হয় না। অর্থাৎ আমি যদি অ উচ্চারণ করি, অ উচ্চারণ আমি অন্য কোনো শব্দ ছাড়াই উচ্চারণ করতে পারি। আমি যদি এ উচ্চারণ করি, এ উচ্চারণ করতে গিয়ে আমাকে অন্য কোনো লেটারের ইউজ করতে হয় না। এরকম কি কি আছে? এ, ই, আই, ও, ইউ, এবং বাংলাতে আছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এগুলো। এবার ব্যঞ্জন বর্ণে আসি এবং ইংলিশ অ্যালফাবেটে আমাদের কনসোনেন্টে আসি। আমাদের ব্যঞ্জন বর্ণ শুরু হয় ক, খ, গ, এইভাবে শুরু হয়। তো আমরা কয়ের যদি উচ্চারণ করি, ককে আমরা কিভাবে উচ্চারণ করতে পারবো? ক। আচ্ছা, অ আসছে কয়ের মধ্যে, অর্থাৎ এই রাশিমালাগুলোকে আমরা স্বরবর্ণের উচ্চারণ ছাড়া কখনোই উচ্চারণ করতে পারি না। তেমনই ইংলিশে দেখি, যদি আমি বি বলি, বি এর শেষে কিন্তু একটা ই এর উচ্চারণ আসছে। অর্থাৎ এটা আমরা ছোটোবেলায় সবাই জানি, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, ভাওয়েল এবং কনসোনেন্টের কনসেপ্ট। সেই রকমই মৌলিক রাশি এবং আমাদের লব্ধ রাশির কনসেপ্টটা। মৌলিক রাশিগুলো হচ্ছে সেই সমস্ত রাশি যাদের গঠন করতে গেলে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না। যদি আমরা লিখি মৌলিক রাশির সংজ্ঞা,
যে সমস্ত রাশি অন্য কোনো রাশির সাহায্য ছাড়াই গঠিত হয় তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলা হয়। আচ্ছা, এরকম তাহলে আমাদের কি কি রাশি আছে সেটা জানতে হবে, কারণ এখানে দেওয়া আছে মৌলিক রাশি ও প্রাথমিক রাশি কি, উদাহরণ দাও। আমাদের জানতে হবে কোন রাশিগুলো এরকম। প্রথমেই যে রাশিটা আছে সেটা আছে ভর। তারপরে যে রাশিটা আছে সেটা হচ্ছে সময়। তারপর যে রাশিটা আছে সেটা হচ্ছে দূরত্ব। এই তিনটে রাশি যেটা খুব ইম্পর্ট্যান্ট এবং একদম বেসিক রাশি, অর্থাৎ বেসিক মৌলিক রাশি। এছাড়াও আরও অন্যান্য মৌলিক রাশি আছে, যেমন উষ্ণতা এক প্রকার মৌলিক রাশি, দীপন প্রাবল্য, প্রভৃতি আরও আছে। কিন্তু মেন আমাদের মনে রাখতে হবে ভর, সময় এবং দূরত্ব, এই তিনটে রাশিকে আমরা মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে থাকি। এই রাশিগুলোকে তৈরি করতে গেলে অন্য কোনো রাশির প্রয়োজন পড়ে না, ঠিক স্বরবর্ণ এবং ভাওয়েলের মতো। এদের উচ্চারণ করতে গেলে অন্য কোনো লেটার বা শব্দের প্রয়োজন পড়ে না। আশা করি বোঝা গেছে এটা। এবার এর পরের ধাপে চলে যাই আমরা, এর পরের ভাগে, যেটা হচ্ছে আমাদের লব্ধ রাশি কি, উদাহরণ দাও। লব্ধ রাশি বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণ এবং ইংলিশ অ্যালফাবেটের কনসোনেন্টের মতো, অর্থাৎ এদের উচ্চারণ করতে গেলে অন্য লেটারের প্রয়োজন হয়। অর্থাৎ এদের গঠন করতে গেলে, লব্ধ রাশি গঠন করতে গেলে কোনো না কোনো একটা বা দুটোর বেশিও হতে পারে আমাদের প্রাথমিক রাশির প্রয়োজন হয়। তাহলে যদি সংজ্ঞা আমরা লিখি তাহলে এইভাবে লিখব, যে সমস্ত রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয় তাদের আমরা লব্ধ রাশি বলি। এই সমন্বয়টা কিভাবে হতে পারে? এই সমন্বয়টা যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি করে এই সমন্বয়টা কিভাবে হতে পারে? গুণ ভাগ, গুণ এবং ভাগটাই প্রধানত বেশি ব্যবহৃত হয়। এছাড়া যোগ বিয়োগ, এই চারটে আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন দ্বারা সমন্বিত হয়ে প্রাথমিক রাশিগুলো লব্ধ রাশি তৈরি করে। এবার উদাহরণ দিই তাহলে আরও ক্লিয়ার হবে। লব্ধ রাশির প্রথম উদাহরণ দিই আমি বেগ। বেগ সমান আমরা জানি সরণ বাই সময়, অর্থাৎ সরণ মানে কি? সরণ মানে হচ্ছে দূরত্ব। অ্যাকচুয়ালি সরণ মানে এক প্রকারের দূরত্ব। আর দূরত্ব একটু আগে কি রাশি বলেছি? দূরত্ব একটু আগে আমরা বলেছি দূরত্ব হচ্ছে মৌলিক রাশি, আর সময়ও মৌলিক রাশি। তো দুটো মৌলিক রাশির সমন্বয়ে, অর্থাৎ এখানে ভাগ হয়েছে, দুটো মৌলিক রাশির সমন্বয়ে একটা রাশি গঠিত হয়েছে যেটাকে বলা হচ্ছে আমাদের লব্ধ রাশি। অর্থাৎ এখানে সরণ এবং সময়ের সমন্বয়ে বেগ উৎপন্ন হয়েছে, অর্থাৎ বেগ আমাদের লব্ধ রাশি। আরও একটা উদাহরণ দেখি, ত্বরণ। ত্বরণ সমান আমরা লিখি বেগ বাই সময়। দেখো ত্বরণের ক্ষেত্রে একটা লব্ধ রাশি এবং একটা মৌলিক রাশির সমন্বয়ে
ত্বরণ গঠিত হয়েছে। এই বেগকে যদি আমরা আরও ভাঙি তাহলে আমরা পাবো সরণ বাই সময় দেখো এইখানে বেগের যে রাশিমালাটা ছিল সরণ বাই সময়, এইখানের বেগের জায়গায় সেই রাশিমালাটাকে আমরা বসিয়ে দিয়েছি। এটাকে সমান সমান লিখতে পারি, সময় যদি নিচে আসে তাহলে সরণ বাই সময় ইন্টু সময়, সময় গুণ সময়, অর্থাৎ আমরা লিখতে পারি সরণ বাই সময় স্কোয়ার, সময় স্কোয়ার। অর্থাৎ দেখো ত্বরণ সমান সরণ বাই সময় ইন্টু সময়, বা ত্বরণ সমান সরণ বাই সময়ের স্কোয়ার। অর্থাৎ ত্বরণ তৈরি করতে গেলে সরণ লাগলো অর্থাৎ দূরত্ব লাগলো একবার, এবং সময় লাগলো দুবার। বলা হয়েছে না একাধিক, অর্থাৎ এখানে দেখো একাধিক মৌলিক রাশির সমন্বয়ে এই রাশিটা তৈরি হয়েছে। কি রাশি এটা? ত্বরণ। ত্বরণ সমান সরণ বাই সময় স্কোয়ার। তাহলে এই টাইপের যে রাশিমালাগুলো আছে, রাশিগুলো আছে, এদেরকে বলা হবে আমাদের লব্ধ রাশি। এদেরকে বলা হবে লব্ধ রাশি। আশা করি লব্ধ রাশিটা বোঝা গেল। এর পরের স্টেপে আমরা চলে যাব যে রাশিমালাকে আরও দুই ভাগে ভাগ করা যায়। তার প্রথম ভাগ স্কেলার। আমরা স্কেলার রাশি আলোচনা করব। ভৌত রাশিরই আর এক রকম করে ভাগ করা যায়, স্কেলার এবং ভেক্টর। কীভাবে ভাগ করা যায় সেটাকে আলোচনা করব, এবং স্কেলার রাশি কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। স্কেলার রাশি হচ্ছে সেই সমস্ত রাশিমালাগুলো যে সমস্ত রাশিমালাগুলোর কেবলমাত্র মান আছে, কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। কথাটা কেমন লাগলো? মান এবং অভিমুখ, মান অভিমান আমরা শুনেছি কিন্তু মান অভিমুখ আমরা শুনিনি, এটা নতুন জিনিস। দেখো ভালো করে বুঝবে, যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই, তাদের স্কেলার রাশি বলে। আচ্ছা, এই অভিমুখটা কি জিনিস? অভিমুখের ইংরেজি হচ্ছে ডাইরেকশন। অভিমুখের ইংরেজি হচ্ছে ডাইরেকশন, অর্থাৎ ভৌত রাশির কোন দিকে প্রযোজ্য সেটা নেই। উদাহরণ দিলে আমরা ভালো করে বুঝতে পারবো। যদি আমরা বলি ভর, ভর এমন একটা রাশিমালা যার কেবলমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই। কেমন? ওই যে আমি বললাম আমার বাড়িতে আজকে লুচি হবে, আমি দোকানে গেছি মুদিখানায়, গিয়ে বলেছি আমাকে ময়দা দাও। বললো কতটা ময়দা দেবো? আমি বললাম আমাকে 5 কেজি ময়দা দাও। 5 কেজি ময়দা প্যাকেটে পুরে আমায় দিয়েছে। পাঁচ কেজি। এই যে 5 কেজি ময়দা, আমি কখনো এরকম বলি না আমাকে 5 কেজি ময়দা নিচের দিকে দিন, আমাকে 5 কেজি ময়দা ওপর দিকে দিন, আমাকে 5 কেজি ময়দা ডান দিকে দিন, আমাকে 5 কেজি ময়দা আপনার দিকে দিন। এরকম কি কখনো বলি আমরা? আমরা বলি না। আমরা বলি আমাদের 5 কেজি 10 কেজি যারই ভর মাপি আমরা, ময়দার জায়গায় সেটা আলুর দম দিয়ে খাবো, আলু কিনবো, আমি গিয়ে বললাম আমাকে 5 কেজি আলু দিন। তাহলে এই রাশিগুলোর কোনো ডাইরেকশান হয় না, অর্থাৎ অভিমুখ হয় না, কেবলমাত্র মান হয়। এই যে 5 কেজি, এই যে 5, এটা হচ্ছে শুধুমাত্র মান, এটা শুধুমাত্র হচ্ছে মান, কিন্তু কোনো অভিমুখ নেই, কোনো দিক সেটা নেই। তাহলে এবার এমন রাশিগুলোর নাম বলতে হবে যেগুলোর মান এবং অভিমুখ দুই আছে, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে।
দেখো তাহলে স্কেলার রাশিটা বুঝতে পারা গেল, স্কেলার রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই। এবার ভেক্টর রাশিটা বলি আমি। এটা থাক, ভেক্টর, ভেক্টর রাশি যে সমস্ত রাশিমালার মান এবং অভিমুখ দুই বর্তমান তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। অর্থাৎ যদি আমরা লিখি তাহলে লিখব যে সমস্ত ভৌত রাশির মান অভিমুখ দুই বর্তমান তাদের ভেক্টর রাশি বলে। তাহলে যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুই বর্তমান তাদেরকে ভেক্টর রাশি বলে। এবার একটা উদাহরণ দিই, আমি বললাম বল। বল মানে কথা বলার বল নয়, বা বল মানে খেলার বল নয়, বল মানে হচ্ছে বল প্রয়োগ করা, বল প্রয়োগ করা। আচ্ছা, বল আমি কোনো ডাইরেকশন ছাড়া প্রয়োগ করতে পারবো? আমাকে যদি কেউ বলে এই হাতে, আমার এই হাতে বল প্রয়োগ করো, ঠিক আছে, আমি আমার মতো করে বল প্রয়োগ করে দিলাম, এইভাবে বল প্রয়োগটা করলাম। কিন্তু যে আমাকে বলেছিল সে বললো না, আমি এইভাবে বল প্রয়োগ করতে বলিনি, আমি বলেছি এইভাবে বল প্রয়োগ করতে। বললাম ঠিক আছে, আমি এইভাবে বল প্রয়োগ করলাম। আবার পাশে দাঁড়ানো আরেকজন বললো না না, ওই রকমভাবে বল প্রয়োগ করতে আমিও বলিনি, আমি বললাম এইভাবে বল প্রয়োগ করতে। আমি তো গেলাম কনফিউজ হয়ে। আমি বললাম দাদা, আপনি কোন দিক থেকে বল প্রয়োগ করতে হবে সেটা আমাকে বলুন, নাহলে এইভাবে আমিও পারছি না। তখন বললেন আচ্ছা ঠিক আছে, আপনি এদিক থেকে এইভাবে, অর্থাৎ আপনার এদিকটা যাই দিকই হোক, আপনার ডান দিক থেকে বাঁ দিকে আপনি বল প্রয়োগ করুন বাঁ হাতের ওপরে। তখন আমি এইভাবে গিয়ে বল প্রয়োগটা এইভাবে করলাম। ঠিক, তাহলে বোঝা গেল এই সমস্ত ভৌত রাশিগুলোর মান এবং অভিমুখ দুই আছে। অর্থাৎ আমি যদি কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করতে চাই তাহলে অবশ্যই আমাকে অভিমুখটা জানা দরকার যে আমি কোন ডাইরেকশানে বল প্রয়োগ করব। আমি এই ডাইরেকশানে বল প্রয়োগ করব, নাকি এই ডাইরেকশানে বল প্রয়োগ করব, নাকি এই অভিমুখে বল প্রয়োগ করব, নাকি এই অভিমুখে করব, নাকি এই অভিমুখে করব। যে দিকেই করি আমাকে কিন্তু ডাইরেকশানটা অবশ্যই বলে দিতে হবে এই বলের ক্ষেত্রে। তাহলে বোঝা গেল ভেক্টর রাশি কি? যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুই আছে এদেরকে বলা হয় ভেক্টর রাশি। বল ছাড়া আর কি হবে? বল ছাড়া আমাদের সরণ, আচ্ছা সরণ এবং দূরত্ব, সরণ এবং দূরত্ব এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবে। আচ্ছা দূরত্ব, মনে করো এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, তুমি এখান থেকে এখানে যাবে, তুমি যা খুশি করে যেতে পারো, তোমার হাতে প্রচুর সময়, তুমি এইভাবে এসে এইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছো। মনে করো তুমি স্কুলে আছো, স্কুলের ক্লাসরুম থেকে তুমি বাথরুমে এসেছো, এটা হচ্ছে তোমার বাথরুম। এবার তুমি স্কুলে তোমার ক্লাসরুমে যাবে, তুমি ঠিক এইভাবে যাও, যতটা সময় নষ্ট করা যায় সেইভাবে তুমি ঘুরতে ঘাটতে তুমি যাও। কিন্তু যদি বলা হয় তোমার বাথরুম থেকে স্কুলের অ্যাকচুয়াল দূরত্ব কত, অ্যাকচুয়াল দূরত্ব, তাহলে তুমি কি করবে? একদম দুটো ডটকে সরলরেখার মাধ্যমে যোগ করে দেবে, সরলরেখার মাধ্যমে যোগ করে দেবে। এই সরলরেখা দিয়ে যে যোগটা করা হলো এইটাকে বলা হয় আমাদের সরণ। এবং তুমি যে অতিক্রান্ত পথটা করেছো, এতক্ষণ ধরে যে পথে তুমি ঘুরে গেছো, এইটা হলো তোমার দূরত্ব। এই দূরত্বের কোনো অভিমুখ হয় না, এই দূরত্ব কোনো দিন কোনো অভিমুখ হয় না। কিন্তু তোমাকে যখন বলবে সরণ কত হয়েছে তোমাকে অবশ্যই বলতে হবে ডাইরেকশান কোন দিকে। মান তো তুমি একটা বললেই তার সঙ্গে একটা ডাইরেকশান তোমাকে বলতেই হবে যে এদিক থেকে এদিকে সরণ আমার এত। মনে করো তোমার এটা 5 মিটার, সরণটা এখান থেকে এতটা, তো তোমাকে বলতে হবে 5 মিটার, যেদিকেই হোক, যদি এটা উত্তর দিকে হয়, যদি দক্ষিণ দিকে হয়, যেদিকেই হোক, আমি বলি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাহলে তোমাকে বলতেই হবে 5 মিটার আমার পূর্ব দিকে। বোঝাতে পারলাম?
আশা করি আমরা বুঝতে পেরেছি যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে কি পার্থক্য আছে। অর্থাৎ স্কেলার রাশি হচ্ছে যার মান আছে কিন্তু অভিমুখ নেই, কিন্তু ভেক্টর রাশি হচ্ছে যার মান এবং অভিমুখ দুই আছে, তাদেরকে বলা হয় আমাদের ভেক্টর রাশি। আশা করি তোমরা বুঝেছো। এরপরে চলে যাব আমরা পরের কোশ্চেনে। এসো তাহলে আমরা প্রত্যেকটা রাশির কয়েকটা করে উদাহরণ জেনে নিই। প্রথমেই আছে আমাদের প্রাথমিক রাশি। প্রাথমিক রাশির মধ্যে ভর, দৈর্ঘ্য, সময়, এই তিনটে একদম ইম্পর্টেন্ট। একদম শিরায় যেমন রক্ত থাকে সেই রক্তের মধ্যে ঢুকিয়ে নাও আজ থেকে যে তিনটে মেন প্রাথমিক রাশি দৈর্ঘ্য, ভর এবং সময়। যতদিন ভৌতবিজ্ঞান পড়বে ততদিন এই জিনিসটা তোমাদের মনে রাখতেই হবে। এছাড়াও কি উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা এগুলোও হয়, অত মনে রাখার দরকার নেই। দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা ইত্যাদি। লব্ধ রাশির ক্ষেত্রে ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব। ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, দুবার দৈর্ঘ্যের গুণফল। আয়তন তিনবার দৈর্ঘ্যের গুণফল। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের লব্ধ রাশি। আচ্ছা, স্কেলার রাশি যদি বলি, অর্থাৎ যাদের মান আছে অভিমুখ নেই, যেমন দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটে তো আছেই, তার সঙ্গে দ্রুতি, এইটাও আরও অন্যান্য আছে। স্কেলার রাশির উদাহরণ দৈর্ঘ্য, ভর, সময়, দ্রুতি ইত্যাদি। ভেক্টর রাশির উদাহরণ সরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি। এতে সব কটার কিন্তু অভিমুখ আছে, এদের সব কটার অভিমুখ আছে। তাই আরও ভালোভাবে লিখতে গেলে এদেরকে এরকম ডাইরেকশান দিয়ে লিখতে হয়। বেশ, এরপরে আমরা আলোচনা করব যে ভৌত রাশি কী জিনিস সে তো আমরা জানলাম, পরিমাপ কী জিনিস সেটাও আমরা জানলাম। এবার ভৌত রাশিকে আমরা কীভাবে পরিমাপ করব সেটাকে আমরা দেখব। দেখো, কোনো ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে ভৌত রাশির পরিমাপ সমান হয় সংখ্যামান গুণ একক। এটা কিন্তু নিয়ম, সংখ্যামান ইন্টু বা গুণিতক একক। ভৌত রাশির পরিমাপ অর্থাৎ সংখ্যামান গুণিতক একক। এবার এটা একটা উদাহরণ দিয়ে বুঝি। ওই যে বললাম ওইটাই ধরে রাখো, আমার বাড়িতে আজকে লুচি হবে, আমি লুচি খাবো। আমি গিয়ে দোকানে 5 কেজি ময়দা নেবো। আচ্ছা, আমি 5 কেজি ময়দা নেবো। তাহলে দোকানে গিয়ে আমি যদি শুধুমাত্র বলি আমাকে 5 ময়দা দিন, তো তারপরে দোকানদার জিজ্ঞাসা করবে 5 কি? 5 গ্রাম, 5 কেজি, 5 কুইন্টল বা 5 যেটা করে তোলেন আর কি, যে হাতাটা ওনার থাকে 5 হাতা, কিছু তো জিজ্ঞাসা করবেন। তাহলে আমি শুধুমাত্র সংখ্যামান বললেও হবে না, তো সংখ্যামান বলার সঙ্গে সঙ্গে আমাকে একটা একক বলতে হবে যে 5 কেজি। এইখানে এই যে সংখ্যাটা, এই যে 5 সংখ্যাটা, এইটাকে বলা হয় আমাদের সংখ্যামান এবং কেজি হচ্ছে আমাদের একক। তাহলে এইভাবে আমরা কোন ভৌত রাশিকে মাপলাম না, ভর মাপলাম আমরা। তাহলে ভরের সঠিক পরিমাপ কি করে করা গেল? ভরের সঠিক পরিমাপ সংখ্যামান এবং তার একক দিয়ে। এবার যে কোনো যদি কেউ বলে যে তোমার স্কুল থেকে তোমার বাড়ির দূরত্ব কত, সাপোজ ধরে নাও তোমার স্কুল থেকে তোমার বাড়ির দূরত্ব 3 কিলোমিটার, তো তুমি কি বলবে? আমার স্কুল থেকে বাড়ির দূরত্ব 3। লোকে জিজ্ঞাসা করবে 3 কি? 3 মাইল, 3 কিলোমিটার, 3 মিটার, 3 মিলিমিটার, 3 সেন্টিমিটার, 3 ইঞ্চি, কিছু তো তোমাকে বলতে হবে। তখন তোমাকে 3-এর সঙ্গে যেটা তোমার অ্যাকচুয়াল যে আমি কিলোমিটার, কিমি, এটা আমাকে যোগ করতে, গুণ করতে হবে। অর্থাৎ ভৌত রাশিকে আমরা কীভাবে পরিমাপ করব? সেই ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে একটা সংখ্যামান লাগবে এবং তার সঙ্গে একটা একক লাগবে। তাহলে ভৌত রাশির পরিমাপ সমান সংখ্যামান গুণিতক একক। বোঝা গেল? বেশ, এবার আমরা চলে আসি একক এবং সংখ্যামান কি। এবার ইন্ডিভিজুয়ালি আমরা চলে আসব যে এই একক কী জিনিস এবং এই সংখ্যামান কী জিনিস। আমরা আগে একক কী জিনিস সেটা দেখব। দেখো, আগেকার দিনে কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না। আগেকার দিনে মানে সেই পুরনো হরপ্পা সভ্যতার যুগের কথা বলছি আমি। তখন মানুষ যে যার নিজের সুবিধা মতো জিনিস দিয়ে জিনিসপত্র মাপতো। সাপোজ মনে করো দুধ, আমাদের বাড়িতে দুধ দিতে আসে সবাই, তো দুধের দেখবে একটা ঘটি নিয়ে আসে, ঘটি নিয়ে এসে আমাদের দুধ দিয়ে চলে যায়। তো সেখানে তখনকার দিনে তো আর বোতল ছিল না, তখনকার দিনে ওরকম ঘটি, পাত্র ছিল, পাত্রের মাপকেই মাপ করে বলা হতো। তো মনে করো একটা নির্দিষ্ট পরিমাণ দুধ নেওয়া হতো, তখন
1 ঘটি করে, কেউ 1 পোয়া দুধ বলছে 1 ঘটি দুধটাকে। তো এই রকম করে দেখা গেল কি পুরো শহরটাতে বা পুরো এলাকাটাতে বিভিন্ন জন এই যে ব্যবসাটা করছেন, দুধের ব্যবসাটা, কেউ এত বড় একটা ঘটি নিয়ে আসছেন, কেউ তার থেকে ছোট ঘটি নিয়ে আসছেন, কেউ আরেকটু বড় ঘটি নিয়ে আসছেন। তাহলে 1 পোয়া এই জিনিসটা, এই পরিমাণটা কি সব জায়গায় সমান হলো? হলো না। তেমনই মনে করো কাপড়ের দোকানদার, সে কাপড় বিক্রি করে 1 হাত 50 টাকায়। এবার একদিন সে আসেনি, তার ছেলেটা দোকানে এসেছে, তাকেও তাহলে 1 হাত 50 টাকা বিক্রি করবে। সে 1 হাত 50 টাকায় বিক্রি করে দিয়েছে একজন কাস্টমারকে। সেই কাস্টমারটা বাড়ি গিয়ে দেখলো যে দুদিন আগে ওই দোকান থেকেই যে ছেলেটা দিয়েছে তার বাবার কাছ থেকে 5 হাত কাপড় নিয়ে এসছে, সেটা অনেক বড়। আজকে তার ছেলেটা 5 হাত কাপড় দিয়েছে, সেটা অনেক ছোট। কেন? দুজনকার হাতের দৈর্ঘ্য কখনোই সমান হতে পারে না। তার মানে এটা কি কোনোভাবেই ঠিক হচ্ছিল না, বিভিন্ন মানুষের হাতের মাপ আলাদা আলাদা হবে। তখন কি হলো, এইভাবে মানুষ যখন বুঝতে পারলো যে এটা অনেক অসুবিধাজনক। আজকে আমাদের ভারতবর্ষে পরিমাপ একরকম, আমেরিকাতে পরিমাপ একরকম, ইউরোপের কোনো কান্ট্রিতে পরিমাপ একরকম, এরকম করে চললে কিন্তু হবে না। সেই জন্যে দেখো এককের সংজ্ঞাতে বলা আছে আন্তর্জাতিকভাবে অনুমোদিত। আমরা পরে পড়ব এই যে সমস্ত মিটার, কিলোগ্রাম এগুলোকে ঠিক করা হয়েছে, এগুলো কিন্তু আন্তর্জাতিকভাবেই ঠিক করা হয়েছে। সমস্ত দেশকে এই রুলটাই ফলো করতে হবে। সেই জন্য বলা হয়েছে যে আন্তর্জাতিকভাবে অনুমোদিত কোনো ভৌত রাশির নির্দিষ্ট ও সুবিধাজনক প্রমাণ পরিমাণ যার সাহায্যে ওই ভৌত রাশির পরিমাপকে সুবিধাজনকভাবে প্রকাশ করা যায় তাকে ওই রাশির একক বলা হয়। আশা করি বোঝা গেল। আন্তর্জাতিকভাবে অনুমোদিত কোনো ভৌত রাশির নির্দিষ্ট সুবিধাজনক প্রমাণ পরিমাণ যার সাহায্যে ওই ভৌত রাশির পরিমাপকে সুবিধাজনকভাবে, আমাকে এমন পরিমাপ নিতে হবে যাতে করে আমার সুবিধা হয়, সুবিধাজনকভাবে প্রকাশ করা যায় তাকে ওই রাশির একক বলা হয়। অর্থাৎ আমি কখনোই এই চকের দৈর্ঘ্যটাকে 1 কিলোমিটার দিয়ে বা কিলোমিটার এককে প্রকাশ করব না। এই চকের দৈর্ঘ্যটাকে প্রকাশ করতে গেলে আমি অবশ্যই ইঞ্চিতে প্রকাশ করব বা সেন্টিমিটারে প্রকাশ করব। তেমনই আজকে যদি আমি তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব মাপতে যাও, তাহলে তুমি নিশ্চয়ই মিলিমিটার বা সেন্টিমিটারে প্রকাশ করতে যাবে না, সেটাকে তুমি নিশ্চয়ই মিটারে, বেশি দূর হলে কিলোমিটারে বা মাইলে প্রকাশ করবে। ওই জন্য বলেছে যে পরিমাণ যার সাহায্যে ওই ভৌত রাশির পরিমাণকে সুবিধাজনকভাবে প্রকাশ করা যায় তাকে ওই রাশির একক বলা হয়। আশা করি বোঝাতে পারলাম একক কাকে বলে। এরপরে আসি আমি সংখ্যামান কাকে বলে। দেখো, প্রত্যেকটা রাশিকে পরিমাপ করতে গেলে একটা নির্দিষ্ট একক লাগে এবং এককের সঙ্গে একটা সংখ্যাও লাগে। এই সংখ্যাটাকেই সংখ্যামান বলা হয়। এই সংখ্যামানটা দিয়ে কি হয়? এই সংখ্যামানটা দিয়ে বোঝানো হয় যে এই ভৌত রাশিটা ওই এককের কত গুণ বড় বা কত গুণ ছোট। তাহলে যদি সংখ্যামানের সংজ্ঞা আমি লিখি তাহলে অনেকটা এরকম আসবে।
দেখো, প্রত্যেকটি ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে একটি সংখ্যার প্রয়োজন হয়, যার দ্বারা রাশিটি ওই এককের কত গুণ বড় বা কত ছোট তা বোঝানো হয়। এই সংখ্যাকেই প্রদত্ত রাশিটির সংখ্যামান বলা হয়। অর্থাৎ যদি আমি বলি যে আমার দূরত্ব সমান 10 কিমি, তাহলে এখানে কাকে মাপা হচ্ছে? ভৌত রাশি দূরত্বকে মাপা হচ্ছে। এই দূরত্বর সংখ্যামান কত? 10 আর একক কত? কিমি। বেশ, বোঝা গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের ধাপে চলে আসব। পরের প্রশ্ন দেখো, এককের প্রয়োজনীয়তা কি এবং মৌলিক একক এবং লব্ধ একক কি আর এককবিহীন রাশি কি, এই তিনটে জিনিসকে নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আগে মৌলিক একক এবং লব্ধ একক কি সেটা বোঝাই, তারপর এককবিহীন ভৌত রাশি বলি, তারপর এককের প্রয়োজনীয়তা কি বলবো। মৌলিক একক এবং লব্ধ একক কি? এটা একদম মৌলিক রাশি এবং লব্ধ রাশির মতো। আমরা একটু আগেই আলোচনা করেছি মৌলিক রাশি এবং লব্ধ রাশি কি, সেই রকমই আমাদের মৌলিক একক এবং লব্ধ একক। দেখো, কিছু কিছু রাশিমালা আছে, একক আছে মৌলিক একক, কিছু কিছু রাশিমালার একক আছে যেই সমস্ত এককগুলো নিজে নিজে তৈরি হতে পারে, যেগুলো গঠিত হতে অন্য কোনো এককের প্রয়োজন পড়ে না, উপরন্তু সেই সমস্ত এককগুলোকেই ব্যবহার করে লব্ধ একক গঠিত হয়। এই সমস্ত এককগুলোকেই বলা হয় আমাদের মৌলিক একক। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, মৌলিক একক যে সমস্ত একক অন্য কোনো এককের সাহায্য ছাড়া গঠিত হতে পারে এবং যারা লব্ধ একক গঠনে সাহায্য করে তাদেরকে বলা হয় মৌলিক একক। এবং উল্টো দিকে যদি আমরা লব্ধ এককের কথা বলি, তাহলে যে সমস্ত একক মৌলিক এককের দ্বারা গঠিত হয় তাদেরকে বলা হয় লব্ধ একক। আচ্ছা, এইবার আমরা এতক্ষণে যা পড়লাম, যা আলোচনা করলাম, তাতে করে আমরা একটুকু বুঝতে পেরেছি যে একক কার হয়, কোনো ভৌত রাশিরই হয়। তাহলে ভৌত রাশি আমরা দু প্রকার পড়েছিলাম এইরকমভাবে, যে মৌলিক রাশি এবং লব্ধ রাশি। তাহলে এবার একটু ভেবে বলো তো যে মৌলিক একক কোন রাশিদের হতে পারে? মৌলিক একক হতে পারে মৌলিক রাশিদের। তাহলে লব্ধ একক কার কার হবে? লব্ধ রাশির। তাহলে যদি আমরা বলি, উদাহরণ দিই, আমরা ভরের একককে আমরা কি বলবো? ভরের একক আমরা বলি কেজি, গ্রাম।
তাহলে এই ভরের যে একক কেজি বা গ্রাম, এগুলো আমাদের কি একক? মৌলিক একক। তেমনই আমরা আর দুটো কোয়ান্টিটি বলেছিলাম, আর দুটো রাশি বলেছিলাম, ভর, দৈর্ঘ্য, আর একটা হচ্ছে সময়। আচ্ছা, ভরের তো কেজি, দৈর্ঘ্যর কি হবে? দৈর্ঘ্যর হবে মিটার, সেন্টিমিটার, এগুলো সমস্ত মৌলিক রাশি। সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই যে আমাদের ভর, দৈর্ঘ্য, সময়, এদের যে একক, ভরের একক হচ্ছে কেজি, এসআইতে কেজি, সিজিএসে গ্রাম। এসআই সিজিএস আমরা পরে পড়ছি, কি জিনিস বলছি। দৈর্ঘ্যের এসআই একক মিটার এবং সিজিএস এবং সেন্টিমিটার। সময়ের একক এসআই বলো, সিজিএস বলো, সবেতেই সেকেন্ড। তাহলে এই যে ভৌত রাশি, মৌলিক রাশি, এদের এককগুলো মৌলিক একক। বোঝা গেল? তাহলে বলো লব্ধ একক কী কী হবে? তাহলে যে সমস্ত রাশিগুলো লব্ধ রাশি, তাদের এককগুলোই লব্ধ রাশি হবে। যেমন বল, আমরা পড়েছিলাম বলের একক হচ্ছে নিউটন। বলের একক নিউটন। এই নিউটনকে যদি আমরা ভাঙি তাহলে দেখতে পাবো নিউটন সমান হয় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো বলের একক হচ্ছে নিউটন। নিউটন একটা লব্ধ একক। কেন? দেখো নিউটন এককটা গঠন করতে গেলে কতগুলো মৌলিক একক লাগছে। কেজি লাগছে, মিটার লাগছে, দেখো কেজির ব্যবহার হয়েছে, মিটার ব্যবহার হয়েছে এবং দুবার সেকেন্ডের ব্যবহার হয়েছে। দেখো কেজি, মিটার এবং সেকেন্ডের স্কোয়ার, অর্থাৎ বলের একক নিউটন অবশ্যই একটা লব্ধ একক। এবার যদি আমি বলি, আচ্ছা আমরা তো আরেকটা পড়েছিলাম বেগ, আর অনেক কটাই পড়েছি, তার মধ্যে একটা বেগ একটা লব্ধ রাশি আমরা পড়েছিলাম। তাহলে বেগের একক কি হবে? বেগের একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এটাও একটা লব্ধ একক, এখানে কি কি ব্যবহার হয়েছে? দেখো প্রাথমিক রাশি, মৌলিক এককগুলো ব্যবহার হয়েছে মিটার, তার সঙ্গে দুবার সেকেন্ড ব্যবহার হয়েছে। তা আশা করি বোঝা গেল মৌলিক একক এবং লব্ধ একক কাকে বলে, এবং এর উদাহরণগুলো অবশ্যই বুঝতে পারা গেল। এরপরে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এককবিহীন রাশি। এককবিহীন রাশি। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে অনেক চেঁচামেচি করলাম যে রাশি হলেই একক থাকবে, একক ছাড়া রাশি থাকবে না। কিন্তু এমন কিছু কিছু রাশিমালা আছে যাদের একক হয় না, তাদেরকে বলা হয় ভৌত রাশি, তাদেরকে বলা হয় এককবিহীন ভৌত রাশি। সেগুলো কি বা তাদের গঠন কীরকম হয় সেগুলো আমরা একটু দেখব। আচ্ছা, আমরা তো অনুপাত শিখেছি, তাই না? আমরা অনুপাত শিখেছি। আমাকে যদি কেউ বলে যে আমার এবং আমার দাদার বয়সের অনুপাত কি, আমি বলবো আমার বয়স 20 বছর, আমার দাদার বয়স 25 বছর। আচ্ছা, এখানে উপরেও বছর নিচেও বছর। আমরা অনুপাত লেখার সময় এরকম করে লিখি 4:5। এটাও এক প্রকার অনুপাত, এটাও এক প্রকার অনুপাত। এই অনুপাতে কখনো এই এককগুলো ব্যবহার হয়? কখনো কি এই এককগুলো ব্যবহার হয়? কখনো ব্যবহার হয় না। সেরকমই কিছু কিছু ভৌত রাশি আছে যারা এক জাতীয় ভৌত রাশির একক, একটি ভৌত রাশির তেমনই এমন কিছু একক আছে যারা এক জাতীয় ভৌত রাশির অনুপাত। এই এক জাতীয় ভৌত রাশির অনুপাত যে সমস্ত রাশিগুলোর, তাদের কখনোই কোনো একক থাকে না। তাহলে যদি সংজ্ঞা লিখতে বলে তাহলে আমরা কী লিখব?
এইখানে একটা কথা খেয়াল রাখবে যে সমস্ত ভৌত রাশি এক জাতীয় ভৌত রাশির অনুপাতের দ্বারা প্রকাশিত হয়, এই এক জাতীয়। আচ্ছা, আমরা অনুপাত এক জাতীয় রাশির ক্ষেত্রেই নিতে পারি, আমরা কিন্তু অন্য জাতীয় রাশির ক্ষেত্রে নিতে পারি না। আমি কখনোই এরকম বলতে পারি না যে আমার বয়সের সাথে আমার কাছে কত টাকা আছে তার অনুপাত করলে একক থাকবে না। অর্থাৎ আমার বয়স হচ্ছে 20 বছর, তার সঙ্গে আমার কাছে কত টাকা আছে, 10 টাকা আছে, এর অনুপাত এই বছর আর টাকা, এইটা কখনোই করা যাবে না। অর্থাৎ এদের কারণ কি? কারণ এরা এক জাতীয় রাশিমালা নয়। যদি টাকা থাকে তাহলে টাকার সঙ্গে টাকার অনুপাত করতে হবে, যদি বয়স থাকে তাহলে বয়সের সঙ্গে বয়সের অনুপাত করতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, যদি ভর থাকে ভরের সাথে ভরের অনুপাত করতে হবে, যদি দৈর্ঘ্য থাকে তাহলে দৈর্ঘ্যর সঙ্গে দৈর্ঘ্যর অনুপাত করতে হবে, যদি সময় থাকে সময়ের সাথে সময়ের অনুপাত করতে হবে। এছাড়া অন্যান্য আমরা যে লব্ধ রাশিগুলো পেয়েছি সেই লব্ধ রাশি একই প্রকার দুটো লব্ধ রাশির অনুপাত হতে হবে। যেমন একটা উদাহরণ দিই, যে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক। উদাহরণ, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হয় শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। দেখো এখানে কি দুটো রাশিমালার অনুপাত আছে, রাশিমালাগুলো কি? একটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ শূন্য স্থানে বা ফাঁকা স্থানে আলো যে বেগে যায় তার সাথে কার অনুপাত, যে কোনো মাধ্যম সেটা জল হতে পারে, কাঁচ হতে পারে, যে কোনো মাধ্যম আমি নিয়েছি, সেই মাধ্যমে আলোর যে বেগটা, দেখো ওপরেও বেগ নিচেও বেগ, এই ক্ষেত্রে কোনো একক থাকবে না। অর্থাৎ প্রতিসরাঙ্ককে মিউ দিয়ে প্রকাশ করা হয়, এই মিউ প্রতিসরাঙ্কর কিন্তু কোনো একক হয় না। আরেকটা উদাহরণ দেখি, আমরা যদি বলি যে বিকৃতি সমান হয় দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্যের পরিবর্তন মানেও কিন্তু দৈর্ঘ্য। মনে করো তোমার কাছে একটা তার আছে, তোমার কাছে একটা গাডার আছে, তুমি গাডারটার একটা প্রাথমিক দৈর্ঘ্য আছে, গাডারটার প্রাথমিক দৈর্ঘ্য মনে করো তুমি এল সেন্টিমিটার ধরলাম, এল সেন্টিমিটার। তুমি গাডারটাকে এরকম করে টেনে বাড়ালে, গাডারটা বাড়লো নিশ্চয়ই, কত পরিমাণ বাড়লো? আমি ধরছি ডেল্টা এল পরিমাণ বাড়লো। এবার যে পরিমাণটা বাড়লো সেটাকেও তুমি কী এককে মাপবে? সেটাকেও তুমি সেন্টিমিটার এককে মাপলে। তাহলে দেখো দুটোই সেই ঘুরে ফিরে দৈর্ঘ্যর অনুপাতই এলো। তাহলে এখানে সেন্টিমিটার ওপর নিচে সেহেতু তাই আর কোনো এর একক থাকবে না। ধরে নাও এককগুলো কেটে যাচ্ছে, এটা কিন্তু কাটে না, কিন্তু ধরে নাও তুমি এককগুলো ওপর নিচ কেটে যাচ্ছে, তাহলে বিকৃতি কোনো একক রইল না। অর্থাৎ এই সমস্ত রাশিগুলোকে বলা হয় আমার এককবিহীন ভৌত রাশি। প্রতিসরাঙ্ক পেলাম, বিকৃতি পেলাম, আমাদের আপেক্ষিক গুরুত্ব হয়, এই টাইপের জিনিস। এছাড়া আরও অন্যান্য রাশিমালা অনেক আছে যেগুলো এককবিহীন রাশিমালা বলা হয়, তাদের একক থাকে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। চলো এবার দেখে নিই আমরা এককের প্রয়োজনীয়তা কি। দেখো এটা একটা কোশ্চেন দিয়েছি, এরকম কোশ্চেন আসে না চট করে, তবু এটা বোঝার জন্যে আমরা এতক্ষণ যা পড়লাম তার একটা সামারাইজ করার জন্যে এই কথাটা, আমাদের এই প্রসঙ্গটা জানতে হবে। এবার তোমরা নিজেরাই বলতে পারবে যে এককের প্রয়োজনীয়তা কি। দেখো একক ছাড়া পরিমাপের কোনো অর্থই হয় না, শুরু থেকে সেটাই বলে আসছি, একক ছাড়া পরিমাপের কোনো অর্থই হয় না। আমি যদি দোকানে গিয়ে বলি আমাকে 5 ময়দা দিন, কোনো কথা হবে না। আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 10,
কি, এরকম করে কোনো কথাই মানে এর অর্থই হয় না কোনো। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে একক ছাড়া পরিমাপের কোনো অর্থই হয় না। দ্বিতীয় কথা হচ্ছে এককের সাহায্যে রাশিটির সঠিক পরিমাপ পাওয়া যায় এবং একক বসলে তখনই কেবলমাত্র রাশিটির সঠিক পরিমাপ পাওয়া যায়। যেমন ধরো তোমার কাছে মনে করো একটা লাঠি আছে, ধরো তোমার কাছে একটা লাঠি আছে, এই লাঠিটা কতটা দৈর্ঘ্যের? তুমি বললে লাঠিটা 15। এবার 15 কি, আমি যদি একক না বলি তাহলে কি বোঝানো যাবে? কি আমাকে বলতে হবে তো যে 15 সেন্টিমিটার নাকি 15 ইঞ্চি, আমাদের বলতে হবে। তাহলে একক যদি না থাকে তাহলে আমরা সঠিকভাবে সঠিক পরিমাপ পাওয়া যাবে। এই যে বললাম ময়দা, এই যে ময়দা আমি বাড়ি নিয়ে এসেছি, এইটা কি 5 গ্রাম নাকি 5 কেজি নাকি 5 কুইন্টল, সেটা আমাদেরকে বোঝাতে হবে। একমাত্র একক থাকলে সেটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো। তুমি যে ঘরটাতে বসে আছো, তুমি যে খাটেই বসে আছো, আশা করি যে খাটটাতে তুমি বসে আছো, সেই খাটটার কতটা ক্ষেত্রফল জায়গা জুড়ে আছে। অর্থাৎ তোমার খাটটা নিশ্চয়ই উপরের তলটা এরকম, এরপরে পা আছে, পায়া আছে, আরও ডিজাইন আছে, আমার দেখার দরকার নেই সেটা। তুমি এই যে তুমি যে টেবিলটাতে বসে আছো, টেবিলটার ওপর রেখে এটা দেখছো, সেটার একটা নিশ্চয়ই ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি মানলাম তোমার ক্ষেত্রফল 50। এই 50 কি 50 কি সেন্টিমিটার স্কোয়ার নাকি কিলোমিটার স্কোয়ার না মিটার স্কোয়ার, সেটা আমাকে পরিষ্কার করে বলতে হবে, না হলে তো আমি পরিমাপটা বুঝতে পারবো না। সাপোজ ধরো তুমি কোনো কাঠের দোকানে গেছো, তুমি একটা টেবিল বানাবে, তোমাকে তো পরিমাপটা অবশ্যই বলতে হবে, এত বাই এত, এত ইঞ্চি বাই এত ইঞ্চি, এই রকমভাবে। তো আমরা যদি একক ব্যবহার না করি তাহলে প্রথম কথা পরিমাপের কোনো অর্থই হয় না, আর এককের সাহায্যে রাশিটির সঠিক পরিমাপ পাওয়া সম্ভব, যাতে করে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত কাজটা অনেক সুবিধাজনকভাবে হয় একক এবং পরিমাপ রিলেটেড। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, সমস্তটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো জায়গা তোমরা বুঝতে না পারো বা আরও যদি কোনো ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই ডাউটগুলোকে সলভ করার। আর যদি এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো নোটস, কোনো পিডিএফ বা কোনো এমসিকিউ দরকার হয় তাহলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে LRNR অ্যাপটি ডাউনলোড করো এবং সেখান থেকে এই জিনিসগুলোকে সংগ্রহ করতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এর পরের পার্ট নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওয়।